নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ২৬ তারিখ ডিএ মামলা এবং সেই ডিএ মামলার দিকে আমরা তাকিয়ে আছি। তার কিছু ডেভেলপমেন্ট হলে অবশ্যই এই পর্বে এই প্রতিবেদনে আপনাদের কাছে নিয়ে আসবো। মলয় মুখোপাধ্যায়, ভাস্কর ঘোষ, ফেরদৌস শামীম, বিক্রম বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। কিছু লেটেস্ট ডেভেলপমেন্ট হলে অবশ্যই আনবো। ২৬ তারিখ দ্বিতীয় পর্বে নয়, ২৬ তারিখ প্রাথমিক পর্বের কিছু শুনানির পরই ডিএ মামলার ফাইনাল পর্বটা শুনানির কথা। সেখানে কপিল সিবাল কিছু বলবেন এবং তার উত্তরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অবশ্যই গোপাল সুব্রমণিয়ম প্রখ্যাত আইনজীবী তিনিও থাকছেন সেই মামলায়। সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আজকে গতকাল যে ঘটনাটা ঘটলো শেষ পর্যন্ত সারফেসে এলো যে সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পিটিশন ২৫,৭৫৩ জনের যে চাকরি চলে গিয়েছিল তার ভিত্তিতে যে রিভিউ পিটিশনটা ফাইল হয়েছিল সেই রিভিউ পিটিশনটা ডিসমিস করলো সুপ্রিম কোর্ট। কিন্তু আমি দেখছিলাম ৩৪ পাতার রায়টা আপলোডেড হয়েছিল। আপনাদের কাছে প্রতিবেদন পেশ করব বলে আমি রায়টাতে একটু চোখ বোলাচ্ছিলাম। ৩৪ পাতার যে রেকর্ড অফ প্রসিডিংস এবং অর্ডার এবং ডিসমিসাল সংক্রান্ত যে নোটটা, তাতে চোখ বোলাতে গিয়ে খুব ইন্টারেস্টিং কিছু কয়েকটা তথ্য আমার চোখে পড়লো, যেটা আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে বলবো। প্র্যাকটিক্যালি এই মামলা খারিজ শুধু নয়, খারিজটা একটা থাপ্পড়। আমি সেই জন্যই আপনাদের কাছে হেডলাইন দিচ্ছি। একটা সরকার, একটা নির্বাচিত সরকার এবং একটা প্রতারক সরকার, নির্বাচিত হলেও প্রতারক সরকার, এত মানুষের জীবন নিয়ে যারা ছেলে খেলা করেছেন। শুধু ২৫,৭৫৩ জন তো নয়, যারা চাকরি পেতে পারতেন ২০১৭ সালে, সেই 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 অসংখ্য মানুষের সঙ্গে যে জীবনে প্রতারণা করা হয়েছে, যাদের ধরুন এজ রিল্যাক্সেশন হলো না, আর কোনোদিন জীবনে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকার পদে চাকরির পরীক্ষায় বসতে পারলেন না, তাদের জীবনেও তো প্রতারণা, কিংবা অন্য প্রফেশনে হয়তো চলে যেতে বাধ্য হয়েছেন, কোনো রকমের জীবনটা কাটাচ্ছেন, যারা এবছর আর পরীক্ষায় শেষ পর্যন্ত নতুন করে বসছেন না, তাদের জীবনটার কথা ভাবুন তো, তাদের পরিবারের জীবনটার কথা ভাবুন তো, তাদের বাবা মার কথা ভাবুন তো, বয়স্ক বাবা মা কত মানুষ প্রয়াত হয়েছেন তাদের কথা ভাবুন তো। সুবল সোরেনের কথা তো জানেন, একজন চাকরিহারা শিক্ষক কীভাবে অকালে চলে গেলেন মাত্র ৩৪ না ৩৫ বছর বয়সে। তো আমি আজকের এই প্রতিবেদনে যে রায়টা বেরিয়েছে সে রায়তে কয়েকটা ছোট ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে উল্লেখ করব এবং তারপরে এই রাজ্য সরকারের প্ল্যান জে সেটা নিয়েও আপনাদের অবহিত করব যে এরপরে প্ল্যান জেটা কী হতে পারে। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, আমি তার মতামত চেয়েছিলাম, তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেছি, সেটাও আপনাদের কাছে এই প্রতিবেদনে শোনাবো। কিন্তু যে ৩৪ পাতার রেকর্ডস অফ প্রসিডিংস এবং অর্ডার শিট যা যা বেরিয়েছে, তাতেই অর্ডারের পর্বটা খুব ছোট্ট। সেখানে আমি যারা আপলোড করতে জানেন আপনাদের বলছি, পেজ 11, পেজ 12, পেজ 13 এই পার্টটা একটু পড়ে নেবেন। পেজ 12তে, প্র্যাকটিক্যালি পেজ 11তে 4 নম্বর প্যারাগ্রাফটা অবশ্যই আপনারা পড়বেন, যেখানে শেষ কয়েকটা লাইন একটা সরকারকে কীভাবে সুপ্রিম কোর্ট থাপ্পড় মেরেছেন জাজমেন্টের মধ্য দিয়ে, সেটা একটু শুনুন। লাস্ট বাট নট অ্যাট লিস্ট, দি অ্যাডভার্স রিমার্কস মেড এগেন্স্ট দ্য authorities concerned who were wholly and solely responsible for this entire imbroglio adversely affecting the lives of thousands of candidates, untainted and tainted, were fully warranted and justified. আজকে যে জীবনে বিভীষিকা নামিয়েছে একটা সরকার, তাকে চিহ্নিত করে সরাসরি সুপ্রিম কোর্ট এই মন্তব্যগুলো করেছেন, তাদের অর্ডার শিটের মধ্যে মন্তব্য করেছেন। 5 নম্বর প্যারা এবং তারপর আমি আপনাদের কাছে 6 নম্বর প্যারা, জাস্ট দুটো লাইন আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। দি অ্যাপ্লিকেশনস ফর লিস্টিং দ্য রিভিউ পিটিশনস ইজ ওপেন কোর্ট আর অ্যাকর্ডিংলি রিজেক্টেড। অর্থাৎ রিভিউ পিটিশনে যেটা হয় যে যদি অ্যাপ্লিকেশনটা পারমিসিবল হয় তাহলে ওপেন কোর্টে তার শুনানি হয়, কিন্তু এক্ষেত্রে জজ সাহেবরা, আমি যতটুকু বুঝতে পারলাম, সেটা হচ্ছে তাদের ঘরে বসেই তাদের রিভিউ পিটিশনের নিয়মই তাই, তারা নিজেরা পর্যালোচনা করবেন এবং তাদের রায়টা উল্লেখ করবেন, সেটাই করা হয়েছে। এবং শেষকালে 7 নম্বর পয়েন্টে লিখছেন, দ্য রিভিউ পিটিশনস আর ডিসমিসড, দি অ্যাপ্লিকেশনস ফর লিস্টিং দ্য রিভিউ পিটিশন ইজ ইন ওপেন কোর্ট আর অ্যাকর্ডিংলি রিজেক্টেড। ওপেন কোর্টে এটা শুনানির আর কোনো প্রয়োজন নেই, এটা রিজেক্টেড হলো এবং দি রিভিউ পিটিশনস আর ডিসমিসড। তারিখটা দেখছিলাম 5 অগাস্ট, আজকে হচ্ছে 20 তারিখ, প্রায় 15 দিন আগে এটা আলটিমেটলি অর্ডারটা তারা পর্যালোচনা করেছেন এবং শেষ পর্যন্ত সারফেস এলো গতকাল যে সুপ্রিম কোর্ট এটাকে রিজেক্ট করেছে। রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশন যেটা নিয়ে রাজ্য সরকার খেলেছিল দিনের পর দিন, আপনাদের মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আমরা রিভিউ করতে দিয়েছি। অসংখ্য চাকরিহারারা বারবার বলেছেন আমাদের সঙ্গে একটু বসুন, একটু আলোচনা করুন, কীভাবে রিভিউ পিটিশনটা হবে সেটা নিয়ে অন্তত অ্যাটলিস্ট আমাদের মতামতটাও নিন, আমাদের সঙ্গে ওপেন ফোরামে আলোচনা করুন। সরকার করেনি
এই সরকার যোগ্য অযোগ্য তালিকা আলাদা করেনি, এই সরকার ওএমআর শিট পরিষ্কারভাবে করেনি, প্রকাশ করেনি, যারা মিরর ইমেজটা আছে। এই সরকার যারা টেন্টেড তাদের চাকরি বাতিল করার নির্দেশ দেননি। এই সরকার যারা টেন্টেড, যারা তৃণমূল নেতাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন, তাদের কাছে টাকা ফেরত নেওয়ার জন্য যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, যেটাতে কন্টেম্প প্রসিডিংস আছে, সেটা এখনও বলবৎ করেনি। সেই প্রতারক সরকার সম্বন্ধে শেষ পর্যন্ত রায়টা বেরোলো। কিন্তু এই রায়ের দুটো দিক আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। একটা দিক হচ্ছে সরকারকে কষিয়ে একটা থাপ্পড় মারলো, আর দ্বিতীয় দিক যেটা আমার মনে হচ্ছে, একটা সরকার কেনই প্রতারণা করলো, কেন রিভিউ পিটিশনে বেলুনটা ফোলালো। বহু অসংখ্য চাকরিহারা শিক্ষক, তারা তো অনন্ত প্রত্যাশায় তাকিয়েছিল যে রিভিউ পিটিশন রাজ্য সরকার নিশ্চয়ই এমন কিছু দিয়েছেন যেটার মধ্য দিয়ে অন্তত আমাদের ভাগ্যটা ফিরবে, কিন্তু দেয়নি। সরকার চেয়েছিল, আমি আবার বলছি, সরকার চেয়েছিল, আমি আবার রিপিট করছি, সরকার চেয়েছিল যাতে আলটিমেটলি এই প্যানেলটা বাতিল হয়ে যায়। তাহলে কি হবে, বাতিলটা হয়ে গেলে আলটিমেটলি টেন্টেডরা বাঁচবেন। আর এই প্যানেল যদি অন্তত কোনো একটা জায়গায় রিকনসিডারেশন হতো, তাহলে টেন্টেডরা মানে প্র্যাকটিক্যালি তারা চাকরি পেতেন না, আর যারা নন টেন্টেড তাদের চাকরিটা থাকতো। ফলে সেই টেন্টেডরা তৃণমূল নেতাদের কাছে টাকাটা ফেরত চাইতে যেত। ফলে তো এই টাকা ফেরত যাওয়ার জন্য টেন্টেডদের, যারা একদম জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের তালিকা আজও ঝোলায়নি। আমি বলছি তাদের তালিকা আজও ঝোলায়নি। যারা অসংখ্য শিক্ষক যাদের বয়স অতিক্রম করে গেছেন, তারা কি অপরাধ করেছেন জীবনে বলুন তো? আমাদের কাছে বহু মানুষ ফোন করেছেন, বলেছেন যে দেখুন আমাদের বয়স রিল্যাক্সেশনটাও সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত দিল না। এটাও তো দুর্ভাগ্যের। সুপ্রিম কোর্টের রায় নিয়ে কোনো সমালোচনা করা যায় না, কিন্তু রায় যেটা অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হলো, এজ রিল্যাক্সেশন দিলে অসুবিধাটা কোথায় ছিল? যাই হোক, ভাগ্যের নিয়তি তাদের মেনে নিতে হয়েছে, তাদের এই জীবনের শিক্ষক হওয়া হলো না, যাদের এজ বারটা ক্রস করে গেল। কিন্তু গতকালের এই রায়টা কিন্তু প্র্যাকটিক্যালি, আবার বলছি, রিভিউ পিটিশনটা হওয়ার ছিল, প্রত্যাশা মতোই এই রিভিউ পিটিশনটা রিজেক্টেড হলো। অভিষেক মনু সিংভির একটা কথা আজকে মনে পড়ছে, সম্ভবত বেশ কিছুদিন আগে, তখন কংগ্রেসের অধিবেশন চলছিল গুজরাটে, সেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছিলেন রিভিউ পিটিশনের গলিপথটা খুব ন্যারো। এটা আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন তিনি। তো যিনি রাজ্য সরকারের আইনজীবী, তিনি বলেছেন এই রিভিউ পিটিশনের সম্ভাবনা খুব কম। সবাই জানেন যে আইনের জগতে যারা লোক, রিভিউ পিটিশনের সম্ভাবনা থাকে না প্র্যাকটিক্যালি, টেকনিক্যাল কোনো এরর ধরা না পড়লে। তা সত্ত্বেও বেলুনটা তাহলে বিকাশ ভবন থেকে, স্কুল শিক্ষা দপ্তর থেকে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, বা এসএসসি থেকে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, নবান্ন থেকে কেন ফোলানো হয়েছিল যে আমরা রিভিউ করতে দিচ্ছি, আমরা আপনার পাশে আছি? আসলে পাশে নেই সরকার, কোনো শিক্ষিত সমাজের পাশে এই সরকার নেই। বেসিক্যালি চোরেদের সরকার, এটা সবাইকে মনে রাখতে হবে। আমি আজকে প্ল্যান যে বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি, প্ল্যান জালিয়াতিটাই সরকারের তালিকায় আছে। এরপরে কি জালিয়াতি করতে পারেন আমি সেটা বলবো না। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এই প্ল্যান যে, মানে রাজ্য সরকার যে প্ল্যান জালিয়াতি, যে অঙ্কটা মস্তিষ্কে আছে, শয়তানি মস্তিষ্ক, তো টাকা খাওয়া, টাকা তোলাবাজির প্রতারকের মস্তিষ্ক যা হয়, তো ফলে তো সেই মস্তিষ্কে সেই শয়তানিটা একটা সরকারের রয়েছে। সেই সরকার কিভাবে এবার আপনার পকেট কাটতে পারে, যারা পরীক্ষা দিচ্ছেন অসংখ্য লক্ষ লক্ষ ছেলেমেয়ে, তাদের জীবনে কিভাবে অন্ধকারটা নামাতে পারেন, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কিছুটা ইঙ্গিত দিয়েছেন। আমি আজকের এই প্রতিবেদনে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আমাদের কি বলেছেন প্রশ্নের উত্তরে শোনাব। নমস্কার সুদীপ্ত দাস, সন্ময় বলছি। নমস্কার সন্ময় বাবু, বলুন। হ্যাঁ, শেষ পর্যন্ত রিভিউ পিটিশন বাতিল হয়ে গেল, যে রিভিউ নিয়ে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বা বিকাশ ভবন বা ব্রাত্য বসুরা বারবার করে গল্পের বেলুন বাজারে ছেড়েছিল, আমরা রিভিউ পিটিশনে দিচ্ছি। শেষ পর্যন্ত রিভিউ পিটিশনটা বোধহয় মহামান্য বিচারপতিরা তাদের চেম্বারে বসে শুনে তার ভিত্তিতে 4 পাতার একটা রায় বার করেছেন। সে রায়ের কপি, মানে 4 পাতা বলতে একটা রায়ের কতগুলো প্যারাগ্রাফ চোখে পড়ছিল। আপনার অবজারভেশনটা কি একটু বলবেন এটা নিয়ে? দেখুন, প্রথম কথা আপনাকে বলি, এই যে রাজ্য সরকার আমাদের সবার চেয়ে আগে নিজেরা জানতো যে এই রিভিউ পিটিশন খারিজ হবেই, জানতো। এবং আজকে সুপ্রিম কোর্ট শুধু খারিজ করেছে বললে একটু ভুল বলা হবে, গালে থাপ্পড় মেরে খারিজ করেছে। থাপ্পড় মেরে খারিজ, তাই তো? কেন বললাম? 4 নম্বর প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট বারবার এটা বলল আজকে
যে শুধুমাত্র রাজ্য সরকার কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জন্য এই পরীক্ষা বাতিল হয়েছে, তারা এইটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তারা ওয়েমার নষ্ট করে দিয়েছে, তার কোনো মিরার ইমেজ রাখেনি, তাদের দুর্নীতির জন্য আজকে পুরোটা খারাপ হয়েছে এবং তাদের জন্য যারা আনটেন্টেড তারা সাফার করেছে। কিন্তু কোনো উপায় ছিল না, রাজ্য সরকারের দুর্নীতির জন্য এটা খারিজ হয়েছে। এটা আমি বলছি না, এটা আজকে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনেও বলে দিয়েছে। তাই আপনি বললেন খারিজ করেছে, আমি বললাম না, এটা আপনি ভুল বলছেন, গালে থাপ্পড় মেরে খারিজ করেছে। মানে আমার যেটা খালি বারবার মনে হচ্ছিল, এই এই রিভিউ পিটিশনটা নিয়েও তো যারা 25,753 জন যাদের চাকরি বাতিল হয়েছে, যাদের মধ্যে যোগ্য, তাদের সঙ্গে বিকাশ ভবন খেলেছিল। রিভিউ পিটিশনটা তারা বলেছিল আমাদের সঙ্গে বসে আলোচনা করে আপনারা করুন, সেটা পর্যন্ত করা হয়নি। সিদ্ধার্থ মজুমদাররা সেটাকে অ্যালাউ করেনি, অর্থাৎ এই চাকরির প্রার্থীদের আড়ালে রেখে পুরো সেইটা একটু আপনাকে পর্যায়টা। ইন্টারজেক্ট করলাম, সেটা খুব একটা ফ্যাক্টর না আমার মতে, কারণ এই রিভিউ পিটিশন খারিজই হতো। এমনিতেই বাতিল আপনার হতো। মনে থাকবে হয়তো, প্রথম যখন এই রিভিউ পিটিশনের গল্প হচ্ছিল আপনাকে আমি বলেছিলাম হুম হুম, রিভিউর স্কোপ খুব লিমিটেড, ঠিক। এরার অ্যাপারেন্ট অন দি ফেস অফ রেকর্ড, এই গ্রাউন্ডে রিভিউ হয়। যার হুম অর্থ হলো যখন কোনো একটা জাজমেন্ট দেওয়া হয়, একদম জাজমেন্টে যদি দেখা যায় এরার অ্যাপারেন্ট মানে কোনো একটা ভুল হয়েছে, একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। যে দেখা গেল 2016-তে রিক্রুটমেন্ট হয়েছে 9-10 ক্লাস 9-10 টিচারের, সেখানে লেখা হলো 2016 না, এটা রিক্রুটমেন্ট হয়েছে 2010 সালে, হুম 10 সালের রুল মেনে কোর্ট 2010-এর আইন মেনে খারিজ করেছে। ঠিক। তার মানে এটা একটা এরার অ্যাপারেন্ট, 2016-র পরীক্ষা হয়েছে 16-র রুলে, কিন্তু হ্যাঁ। সুপ্রিম কোর্ট বলছে 10-এর রুলে হয়েছে এবং হুম তার বেসিসে রায় দিয়েছে। এইগুলো হলো এরার অ্যাপারেন্ট। হ্যাঁ। সুপ্রিম কোর্ট পরিষ্কার লিখেছে, ডিটেলড হিয়ারিং হয়েছে, এরপরে আবার রিভিউ করা মানে নতুন করে রিহিয়ারিং, যেটা পারমিসেবল না। এটা আমি আপনাকে আপনার মানে মাস দুয়েক আগে আপনার কাছেই হুম আমি হুম হুম। বলেছিলাম যে এই রিভিউ খারিজ হবেই, সময়ের অপেক্ষা, যেটা আজকে 5ই আগস্ট হয়ে গেল রিভিউ আমি খারিজ। একটা পার্টিকুলার ব্যাপার সুদীপ্ত দা জিজ্ঞেস করছি, রিভিউ তো খারিজ হলো, একটা একটা দিক। এটা জানাই ছিল যে রিভিউ খারিজ হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুর একটা প্রত্যাশার বেলুন ফুলিয়ে জাস্ট ছেলে ভেলানো একটা গল্প করেছেন, সেটা বোঝা যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, যেটা যে নতুন পরীক্ষা যেটা সেপ্টেম্বর মাসে শিডিউল হয়েছে অ্যাজ পার কোর্টস অর্ডার যেটা হচ্ছে, সেখানে দাঁড়িয়েও তো একটা গন্ধ পাওয়া যাচ্ছে যে প্রচুর টেন্টেড ক্যান্ডিডেটদেরও পরীক্ষায় বসার ব্যবস্থা করা হচ্ছে। একটা ইঙ্গিত তেমনই এসছে, যে খবরটা পাচ্ছিলাম, যে যারা এক্সপায়ারি অফ দ্য প্যানেল তাদেরও পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এটা কি ঠিক? দেখুন, প্রথমেই আমি আপনাকে একটা কথা বলি, এই যে নতুন যে পরীক্ষা হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ আজকে রাজ্য সরকার চাইছে নতুন পরীক্ষাটাও যাতে বাতিল হোক। হ্যাঁ, এটা এটা একটা মনে হচ্ছে, তারা এটা মনে হচ্ছে। চাইছেই না এই পরীক্ষা হোক, কারণ সিঙ্গেল বেঞ্চে আমরা মামলা করলাম, করে বললাম টেন্টেডরা বসতে পারবে না, হুম সিঙ্গেল বেঞ্চ জিতিয়ে বলল টেন্টেডরা বসতে হবে। তার বিরুদ্ধে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে অ্যাপিল করলো, ডিভিশন বেঞ্চও বললো টেন্টেডরা বসতে পারছে না, হুম পারবে হুম না। হুম এর পরেও টেন্টেডদের এই নতুন পরীক্ষায় বসাচ্ছে, হুম যাদের এক্সপায়ারি অফ প্যানেল তাদের বসাচ্ছে, আরো বিভিন্ন যারা টেন্টেড তাদের বসাচ্ছে। ঠিক আছে, তার মানে রাজ্য সরকার তো এটা জানে, এটা তো আর লুকিয়ে থাকবে না, এটা হুম প্রমাণ এবং আমাদের কাছে তথ্য আছে, এবং তার জন্য যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। হুম ঠিক হুম আছে, কিন্তু হুম, বিষয়টা হলো রাজ্য সরকার এটা করছে কেন করছে, তার কারণ হলো রাজ্য সরকার চায় না এই নতুন পরীক্ষা নেওয়া হোক, ঠিক। এবং তাই জন্যই এটা করছে, যাতে করে আবার মামলা হবে, হুম যাতে করে আবার বাতিল হয়, এবং রাজ্য সরকার সেই এক হুম ভোলানো হুম। কথা যে আমরা কি করব, কেউ গিয়ে মামলা কোর্ট, করেছে, হ্যাঁ। আরে আপনি দুর্নীতি করেছেন, চুরি করেছেন, তাই মামলা হবে, মানে 100 বার এরপরও হবে। আপনি চাইছেনই না কোনো পরীক্ষা হোক, এই রাজ্য সরকার চাইছে না কোনো পরীক্ষা হোক, কারণ নতুন পরীক্ষা মানেই নতুন ফিনান্সিয়াল বার্ডেন, যেটা রাজ্য সরকার নিতে এই মুহূর্তে প্রস্তুত নয়। এক। হুম 2 নম্বর, আপনাকে আমি আজকে বলে দিচ্ছি যে এই পুরো বিষয়টা এমন ভাবে সাজানো হচ্ছে যে জানে মামলা হবে, বাতিল হবে। হুম আর আরেকটা জিনিস আপনাকে আমি বলতে চাই, যিনি বলেছিলেন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, আমি হুম এবার শুনতে চাই এর পরে আর কি কি প্ল্যান আছে রিভিউ খারিজ হয়ে যাওয়ার পর। হুম হুম হুম।
না না, রিভিউ খারিজ হওয়ার পর এখন তো এই প্ল্যান ই বলুন, আমার তো মনে হচ্ছে প্ল্যান জালিয়াতি। তার কারণ এই যে পরীক্ষাটার মধ্য দিয়ে আমি আপনাকে উত্তরটা দিয়ে দিচ্ছি। প্ল্যানটা কি বলুন তো? বলুন। নতুন পরীক্ষাটা বাতিল, এটাই হলো নতুন আরেকটা প্ল্যান। করে নিজেদের টাকাটা বাঁচানো, আবার সেই আবার লক্ষ্যে। এর মধ্যে হয়তো দেখবেন কাউকে চাকরি দেওয়ার জন্য টাকা তোলার ব্যবস্থাও হ্যাঁ হয়তো হ্যাঁ শুরু হ্যাঁ। হয়ে যেতেও পারে, সেটা একটা লাভ। তার এই থেকেও বড় লাভ বলবো কি, হুম 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 পরীক্ষাটা যদি বাতিল হয়, সব হুম কয়েক লক্ষ লোক অ্যাপ্লাই করেছে আমার ধারণা, 9 লক্ষর সবার থেকে কাছাকাছি পরীক্ষা দিচ্ছে, যা খবর দিচ্ছে, শুনছিলাম। তাহলে সবার থেকে একটা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হয়েছে, হুম হুম সেইটাও তো একটা লাভ। ঠিক। কত করে নেওয়া হয়েছে এক একজনের কাছ থেকে? সেটা এই মুহূর্তে আহ, মনে হয় 500 টাকা, বা তার কমও একটু হতে পারে, কিন্তু হুম মনে হুম হয় 500 টাকা। আলটিমেটলি নতুন পরীক্ষাটাও ভন্ডুল হলে বলবে আদালত ভন্ডুল করে দিয়েছে, কিন্তু জালিয়াতিটা এরা যে ভেতরে করে রাখছেই আমি বলছি না, কিন্তু যা অ্যাপারেন্টলি যা ইনফরমেশন গুলো আসছে, যে এইগুলো যদি আপনার কথা ঠিক হয়, যে এক্সপায়ারি অফ দ্য প্যানেলটাকেও এরা এই হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছে না, অর্থাৎ মানে কোনোভাবে রং রিক্রুটমেন্ট বা টেন্টেড রিক্রুটমেন্ট হিসেবে এরা এরা মানে গণ্য করছে না, সেটা তো মারাত্মক, মানে সেটা তো আরো ডেঞ্জারাস, তাই না? একদম একদম হুম, ইচ্ছাকৃত করছে, আপনাকে আমি বলছি হুম। এটা। ঠিক আছে সুদীপ্ত দা, অনেক ধন্যবাদ। হ্যাঁ। ধন্যবাদ।